হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিনাত মাইশা তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আজকে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে চট্টগ্রাম 2023 সালে আসা আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়টির 6 নং অঙ্কটি। তো বন্ধুরা চলো আগে আমরা পড়ে বুঝে নিই অঙ্কটি। দেখো আমাদেরকে বলা হচ্ছে সাগর বিলাস লিমিটেড উদ্ধর্ত পত্র 31 ডিসেম্বর 2022 সাল। এ পাশে দেওয়া আছে দায়, এ পাশে দেওয়া আছে সম্পদ এবং সম্পদের টাকা। তাহলে বন্ধুরা দেখো আমাদেরকে বলা হচ্ছে শেয়ার মূলধন 3,70,000 টাকা, সাধারণ সঞ্চিতি 80,000 টাকা, 12% ঋণপত্র 30,000 টাকা, শেয়ার অধিহার 10,000 টাকা, বকেয়া খরচ 2,500 টাকা, প্রদেয় হিসাব 50,000 টাকা। এখানে যে দায়গুলো আছে সেগুলো মালিকেরও আছে এবং তৃতীয় পক্ষের গুলাও আছে, ঠিক আছে, মানে বাইরের মানুষের গুলাও আছে। সম্পদের পাশে দেখো স্থায়ী সম্পদ 2 লক্ষ টাকা, মজুদ পণ্য 27,500 টাকা, প্রাপ্য হিসাব 1,50,000 টাকা, নগদ 30,000 টাকা, ব্যাংক জমা 90,000 টাকা, প্রাপ্য নোট 45,000 টাকা। তাহলে দুইটা মিলে 5,42,500 আসছে। দেখো নিচে আমাদেরকে বলা হচ্ছে কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয় করে থাকে। 2022 সালে বিক্রয়ের পরিমাণ ছিল 7,50,000 টাকা। তো বন্ধুরা অঙ্কটার মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলবো লাইন। তো আমি এটা কিন্তু অঙ্কের মধ্যে খুব ইজিলি বুঝিয়ে দিব, তোমরা ইনশাআল্লাহ বুঝে যাবা। প্রশ্ন বলা হচ্ছে দেখো কতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, খতে বলা হচ্ছে চলতি অনুপাত আর মোট লাভ অনুপাত নির্ণয় করো, গতে আমাদেরকে বলা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। দেখো বন্ধুরা আমাদের এগুলো কিন্তু শুধুমাত্র সূত্রের মাধ্যমে প্রসেস করলে হয়ে যাবে, এগুলো কিন্তু মোটেও কঠিন বিষয় না। তো চলো আমরা শুরু করি। বন্ধুরা আমরা 6 ক করার আগে একটা জিনিস আমরা বুঝে নিতে হবে, সেটা হচ্ছে দেখো আমাদেরকে বলা হচ্ছে কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয় করে থাকে, আর একটা বিক্রয়ের টাকা দেওয়া আছে। তোমরা খেয়াল রাখবে যেটার উপর ধরা হবে বলবে সেটা হবে সবসময় 100%। কত পার্সেন্ট? 100%, ঠিক আছে। তাহলে এখানে তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা কি হবে? 100% হবে। দেখো বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে, 100% হবে। খেয়াল করো লাভ বলতেছে 25%, লাভ কত পার্সেন্ট? 25%, ঠিক আছে। এখন খেয়াল করো আমরা বিক্রয়ের পার্সেন্টেজটা জানি না। বন্ধুরা আমরা বিক্রয়ের পার্সেন্টেজটা জানি না, ঠিক আছে, বিক্রয়ের পার্সেন্টেজটা জানি না, শুধুমাত্র টাকাটা দেওয়া আছে। তাহলে এখানে বন্ধুরা খেয়াল করো আমরা সবসময় কি করি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিয়ে লাভের টাকা বের করি, ঠিক আছে। সেম ভাবে যদি আমরা এখানে দেখো বিক্রিত পণ্যের ব্যয় যদি 100 হয়, লাভ যদি 25% হয়, আমরা যদি বিক্রয় বের করি তাহলে এই দুইটা যোগ করে যেটা আসে সেটা কিন্তু বিক্রয়েরটা। তাহলে এখানে দেখো 125 হবে না? তাহলে দেখো তো এখানে 125 কিনা, ঠিক আছে। যেমন দেখো 125 থেকে যদি আমরা 100 বাদ দিই আমাদের লাভ বের হচ্ছে 25%, তাহলে আমরা এই দুটো এখন যোগ করলে বিক্রয়েরটা বের হবে, ঠিক আছে। তাহলে 125%। আমাদেরকে বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে, বিক্রিত পণ্যের ব্যয় 100%। এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিক্রয় দেওয়া আছে 7,50,000 টাকা, ঠিক আছে। এই 7,50,000 টাকাটা কার? বিক্রয়ের। বিক্রয় কত পার্সেন্ট? 125। তাহলে দেখো আমরা এই যে 7,50,000 কে যখন 1,25,000 দিয়ে ভাগ করব আর 100 দ্বারা গুণ করব তখন আমাদের কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে যাবে, ঠিক আমাদের আসবে 6 লক্ষ টাকা। প্রথমে আমরা নির্ণয় করব চলতি অনুপাত। আমাদেরকে খতে বলা হয়েছিল চলতি অনুপাত আর মোট লাভ অনুপাত বের করতে। তবে আমরা প্রথমে চলতি অনুপাতটা বের করে দেখি। আমাদেরকে দেখো চলতি অনুপাতে একটা সূত্র দেওয়া আছে, একটা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, ঠিক আছে, চলতি সম্পদ ডিভাইডেড বাই
চলতি দায়। এখন আমরা বের করব চলতি সম্পদের পরিমাণ আর চলতি দায়ের পরিমাণ। তাহলে চলো চলতি সম্পদ কি কি আছে আমরা একটু বের করে ফেলি। আমরা সম্পদের পাঁচটা দেখবো। স্থায়ী সম্পদ তো চলতি সম্পদ না, মজুত পণ্য একটা চলতি সম্পদ, প্রাপ্য হিসাবে একটা চলতি সম্পদ, নগদ একটা চলতি সম্পদ, ব্যাংক জমা একটা চলতি সম্পদ, প্রাপ্য নোট একটা চলতি সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ ছাড়া বাকি 3, 4, 5টা এন্ট্রি আমাদের জন্য চলতি সম্পদ। মজুত পণ্যের টাকাটা লিখি 27,500। এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে প্রাপ্য হিসাব 1,50,000, হচ্ছে নগদ 30,000, ব্যাংক জমা 90,000, প্রাপ্য নোট 45,000। অ্যান্সার আসবে এখন আমরা চলতি দায় বের করব। তবে চলতি দায়ের ক্ষেত্রে আমরা দেখি চলতি দায় কি কি দেওয়া আছে। এগুলা এই দুইটা তিনটা এগুলো কিন্তু মালিকের সাথে কিন্তু রিলেটেড। 12% ঋণপত্র এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তাইলে এটা আসবে না। বাকি আছে বকেয়া খরচ আর প্রদেয় হিসাব। সকল ধরনের বকেয়া ব্যয় বা বকেয়া খরচ চলতি দায়, আর প্রদেয় হিসাব তো অবশ্যই দায়, চলতি দায়। আমরা চলতি দায়ের পরিমাণ বের করে নিয়েছি। বকেয়া খরচ আর প্রদেয় হিসাব যোগ করেছি। বকেয়া খরচ দেওয়া আছে 2,500 টাকা, প্রদেয় হিসাব দেওয়া আছে 50,000 টাকা, টোটাল যোগ করলে আসে 52,500 টাকা। ওকে, এখন আমরা কিন্তু এখানে যে সূত্রটা দেওয়া আছে আমরা জাস্ট এখানে বসাই দিব। চলতি সম্পদের একটা বসাই 500, আর চলতি দায় হচ্ছে নিচে 52,500। 6.52:1। এখানে অনেকে আস্ক করতে পারো যে একটা কেন। এটা হচ্ছে প্রতি 6.52 প্রতি 1 টাকা দায়ের বিপরীতে 6.52 কি আমাদের সম্পদ, এটাই। এখন আমরা নির্ণয় করব মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত কিভাবে বের করব? আমরা সবসময় খেয়াল রাখবো মোট লাভ, নিট লাভ এগুলো নির্ভর করে বিক্রয়ের উপর, ঠিক আছে? তাহলে বিক্রয়ের উপর নির্ভর করে, তাহলে আমরা এটা কি লিখবো? মোট লাভ উপরে লিখবো, বিক্রয় নিচে লিখবো, 100 দ্বারা গুণ করব, ঠিক আছে? কারণ এটা পার্সেন্টেজে বের হবে। তাহলে এখানে দেখো মোট লাভ তো আমাদেরকে দেওয়া নাই সরাসরি, ঠিক আছে? আমাদেরকে জাস্ট 25% বলছে। কিন্তু বন্ধুরা খেয়াল করো, আমরা বিক্রয়ের পরিমাণও জানি, বিক্রিত পণ্যের পরিমাণও আমরা কোথায় নির্ণয় করেছি? কতে নির্ণয় করেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি মোট লাভ সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্য হবে। বিক্রয় হচ্ছে 7,50,000 মাইনাস আমরা বের করছি 6 লক্ষ টাকা, তাহলে আমাদের আছে 1,50,000 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ কত? 1,50,000। তোমরা এগুলো রাফ আকারে দেখাবে, অর্থাৎ তোমরা এখানে রাফ লিখে দিতে পারো, ঠিক আছে? অথবা এভাবে নিচে করতে পারো, সমস্যা নেই। বিক্রয় 7,50,000, 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার আসে 20%। অর্থাৎ তুমি 1,50,000কে 7,50,000 দিয়ে ভাগ করো, 100 দ্বারা গুণ করো, আমাদের 20% কিন্তু বের হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা করব 6-এর গ। তো 6-এর গ-তে আমাদেরকে বলা হচ্ছে যে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করার জন্য এবং মজুত আবর্তন অনুপাত। তার সবার আগে আমরা কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করি, এটা হচ্ছে আমাদের জন্য সূত্র। বলা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায়। ওকে, এই যে এতটুকু পর্যন্ত দেখতেছো উপরে জাস্ট চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটা হচ্ছে কার্যকরী মূলধন। যখন অনুপাত বলবে তাহলে আমরা এটা কি করব? চলতি দায় দ্বারা ভাগ করব। তো বন্ধুরা এর মাঝখানে বলে রাখি যে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কারণ আমি কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমি আশা করব তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড দিব তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা কোনো সমস্যায় ভুগবে না। এছাড়া তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা হলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আমি কিন্তু যে কোনো সময় তোমাদেরকে ক্লাস নিয়ে সেই সমস্যাটার সমাধান করে দিব। তো চলো ফিরে আসি আবার পরে। তাহলে চলতি সম্পদ দেখো, আমরা চলতি সম্পদ কিন্তু অলরেডি বের করে ফেলেছিলাম। খতে কত বের করেছিলাম? 3,42,500। তাহলে দেখো আমরা এখন 3,42,500 লিখছি, মাইনাস 52,500 ডিভাইডেড বাই 52,500। এখন আমরা এটা প্রথমে মাইনাস করব, তারপর এই মাইনাস করার পর যে উত্তরটা আসবে সেটাকে 52,500 টাকা দিয়ে ভাগ করব, তাহলে আমাদের উত্তর আসে 5.52 অনুপাত 1। 5.52 অনুপাত
1। এটা বন্ধুরা দেখো, এখন আমরা নির্ণয় করবো মজুদ আবর্তন অনুপাত। এক্ষেত্রে দেখো আমরা কিন্তু দুইটা জিনিস ব্যবহার করব। একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে মজুদ পণ্য দ্বারা ভাগ করব। আমরা জানি মজুদ পণ্যের সাথে বেশিরভাগ রিলেটেড থাকে বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? তাই বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা মজুদ পণ্য দ্বারা ভাগ করব। তাহলে দেখো বন্ধুরা, দেখো এখানে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করেছিলাম 6 লক্ষ টাকা, আর মজুদ পণ্য দেওয়া আছে 27,500 টাকা। এখন আমরা ভাগ করলে কত বের হয়? এখন হচ্ছে 21.82 বার। তাহলে এটার অ্যান্সার কত? 21.82 বার, ঠিক আছে? এটাকে আমরা বার দ্বারা প্রকাশ করি। তো বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ আমি আরো একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়ে যাব। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই না কেন তোমরা সেই নোটিফিকেশনটা পেয়ে যাও এবং তোমাদের সমস্যার সমাধান করে ফেলতে পারো। এছাড়া বন্ধুরা, তোমাদের সমস্যা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আমি কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ক্লাস নিয়ে আসবো। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।